হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইমেন শেখ। আজকে আমরা শিখব অনাদায়ী পাওনা বা কুড়িন সঞ্চিতি। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে দশম অধ্যায়ে এই অঙ্কটা করতে হয়, আর এটা হইতেছে বিশদায় বিবরণীতে করা হয়। কিন্তু পোলাপাইনের কাছে এই কুড়িন সঞ্চিতি বা অনাদায়ী পাওনা জিনিসটা নির্ণয় করা খুবই কঠিন হয় বা কঠিন লাগে। আজকে আমি তোমাদের জাস্ট ৩-৪ মিনিট সময় নেবে, এর ভিতরে একদম মানে ক্লিয়ার করে দিব আসলে এই জায়গায় কিভাবে কেমনে কি কি করতে হয়। সো এখানে তোমরা যখন বিশদায় বিবরণীতে অনাদায়ী পাওনা বা কুড়ি নির্ণয় করবা, তখন দেখবা এরকম একটা রেও মিল থাকে। ঠিক আছে, রেও মিলে কি কি থাকে? এক অনাদায়ী পাওনা থাকে, অনাদায়ী পাওনা সঞ্চিতি বা প্রাপ্য হিসাব বা দেনাদার। দেনাদার, ঠিক আছে, এগুলা থাকে। মানে মানে দেখাইতেছি, ঠিক আছে। আর সমন্বয় এরকম কিছু এন্ট্রি থাকে। তো অনেক আসলে বোঝে না যে অনাদায়ী পাওনা নির্ণয়ের ক্ষেত্রে কোনগুলা নতুন অনাদায়ী পাওনা, কোনগুলা পুরাতন অনাদায়ী পাওনা। তো তোমাদের একদম সহজ ভাষায় বুঝাই, রেও মিলে যেগুলি থাকে এটি কয় পুরাতন অনাদায়ী পাওনা। ঠিক আছে, আবার বলি, রেও মিলে যেগুলো এগুলো হইতাছে পুরাতন, আর হইতাছে সমন্বয় যেগুলো থাকে এগুলো হইতাছে নতুন অনাদায়ী পাওনা। সো আমাদের সাধারণত এই দশম অধ্যায়ের মধ্যে বিশদায় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, মালিকানা সত্ত্ব এগুলো নির্ণয়ের ক্ষেত্রে এই সমন্বয় যে এন্ট্রি গুলো থাকে এগুলার কাজ হয় দুইবার, এগুলোর কাজ দুইবার হয়, আর রেও মিলের কাজ একবার হয়। কিন্তু আমরা যখন অনাদায়ী পাওনা নির্ণয় করবো তখন আমাদের বিশদায় বিবরণীতে কি কি যায়? প্রথম হইতেছে অনাদায়ী পাওনা, তারপর এটার সাথে যোগ হয় নতুন অনাদায়ী পাওনা, তারপর আবার যোগ হয় নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তারপর বিয়োগ হয় পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন তোমরা অনাদায়ী পাওনা যেটা, ঠিক আছে, এটা হচ্ছে পুরাতন, এটা রেও মিলে থাকে। যেমন যে দেওয়া আছে অনাদায়ী পাওনা ৪,০০০, এই যে ৪,০০০ ডাইরেক্ট লেখা দিছি। তারপর আমাদের কি যোগ করতে হয়? নতুন অনাদায়ী পাওনা। আর নতুনটা আমাদের কি থাকে? আহ সমন্বয় থাকে। তো এখানে লেখা আছে দেনাদার ৩,০০০ টাকা আদায়যোগ্য নয়। মানে দেনাদারের কাছ থেকে ৩,০০০ টাকা পাইতো না, ঠিক আছে, আদায় করতে পারতো না। এইটি হইতাছে কি? নতুন অনাদায়ী পাওনা। এই যে ৩,০০০ টাকা এটা যোগ করে বাড়িছে ৭,০০০। ঠিক আছে, তারপর হইতেছে আবার যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির এটার কিছু কাজ আছে, এইটা লয়ে পোলাপাইন গোলায়। তো এইটা আমাদের কিভাবে নির্ণয় করতে হবে? এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয়ের ক্ষেত্রে প্রথম আমাদের দেনাদার লিখতে হবে। এই যে দেনাদার বা প্রাপ্য হিসাব কত? ৫৮,০০০ টাকা আছে, ঠিক আছে, এটা আলাদা রাখ করবা। দেনাদার ৫৮,০০০ টাকা লিখলাম। তারপর এটা থেকে আবার আমাদের বাদ দিতে হবে নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা আমাদের আবার সমন্বয় যে ৩,০০০ টাকা আদায়যোগ্য নয়, এটা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। এই যে আমরা বাদ দিচ্ছি, ঠিক আছে। তারপর বাড়িছে ৫৫,০০০ টাকা। তারপর এটার সাথে আমাদের অলিখিত বিক্রয়, মানে যেটা বিক্রয় করা হয়েছে কিন্তু এটা লেখা হয় না, এটা বলে অলিখিত বিক্রয়। আর অলিখিত বিক্রয়, অলিখিত ক্রয় এগুলো সবসময় যোগই হয় যে কোনো ক্ষেত্রে। তো এখানে আমাদের অলিখিত বিক্রয় ৫,০০০ টাকা লেখা আছে। তো এই অলিখিত বিক্রয় এটা আমরা যোগ করে দিচ্ছি ৫,০০০ টাকা। তারপর ৫৫ আর ৫,০০০ যোগ করে হয়েছে কত? ৬০,০০০ টাকা। এখন আমাদের এই সমন্বয় বলছে দেনাদারের উপর এই যে ১০%, এই ১০% কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই ১০% আমাদের কি? ক্যালকুলেটরের মাধ্যমে পার্সেন্টেজ দিয়ে বার করবা। ১০% বার করলে হয় ৬,০০০ টাকা। এই ৬,০০০ টাকা হইতাছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। মানে তোমার এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই সঞ্চিতিটা বার করার নিয়মটা হইতাছে এই যে এটা। ঠিক আছে, কিভাবে? দেনাদারের সাথে যোগ করবা নতুন অনাদায়ী পাওনা, যেটা নাকি যে সমন্বয়ে দেওয়া থাকবে, যেটা আদায়যোগ্য নয় এটারই বলে নতুন অনাদায়ী পাওনা। তারপর বাদ দেওয়ার পর বাড়িব ৫৫,০০০ বাড়িছে, ঠিক আছে। এটার সাথে আমার যোগ করতে হবে অলিখিত বিক্রয়। অনেক সময় অঙ্কে নাও থাকতে পারে, তো না থাকলে নাই। তো আছে যেহেতু যোগ করছি, তারপর বাড়িছে ৬০,০০০, ৬০,০০০ সাথে ১০% দিছি ৬,০০০, ঠিক আছে। এই যে নতুন অনাদায়ী পাওনা ৬,০০০, আর ৬,০০০ যোগ করলে আমাকে বাড়িছে ১৩,০০০ টাকা, ঠিক আছে। এখন কথা হইতাছে এটার সাথে বাদ দিছি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এই যে মিলেটা ২,০০০, এই ২,০০০ বাদ দেওয়ার পর বাড়ছে আমাদের ১১,০০০ টাকা, ঠিক আছে। এইটা হইতাছে প্রসেস, অনাদায়ী পাওনা বা কুড়িন সঞ্চিতি নির্ণয়ের প্রসেসই এটা। তো মানে আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি বুঝে যেতে না পারি, আমি আমার ব্যর্থতা হয়ে থাকে, তাহলে কমেন্টে জানাও কোন কোন জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হয়েছে, আমি ওটা আবারও বোঝানোর চেষ্টা করবো। সো আরেকটা কথা, মানে এই হিসাব বিজ্ঞান তোমরা যত বেশি করবা তোমাদের ততই মুখস্থ হয়ে যাবে যে কোন কি কই যাবো, কেমনে কি, যত বেশি করবা তো বেশি বেশি করে চর্চা করতে হবে। এই জিনিসটা আমরা তোমরা ৪-৫ বার করো, দেখবা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে।